নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। আজকের প্রতিবেদনটি একটু অন্যরকম। আজকে আমাদের সঙ্গে রয়েছে যিনি দীর্ঘ বছর ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গবেষণা করছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সত্যব্রত সোম। নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্ম জয়ন্তী উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা নিবারকপুর অঞ্চলে আপনি দীর্ঘ বছর ধরে জন্মজয়ন্তী পালিত করছেন। এই বিষয়ে সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? সব থেকে বড় কথা যে নেতাজির জন্ম জয়ন্তী আমরা যে পালন করি, এটা কিন্তু একসময় পালন করা যেত না। ভীষণ আমাদের উপরে টর্চার হতো, মানে কোনো সময় প্যান্ডেল করা যেতই না। এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, অন্যান্য প্রভিন্সে এই সমস্যাটা ছিল না, তাহলে তারা ভগবান মনে করে। আজকের দিনে দাঁড়িয়ে এই বহু জায়গায় নেতাজির জন্মদিবস পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের। এই যে আবহাওয়াটা, সেখানে হয়তো কেউ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একটা অনুষ্ঠান করেন, কিন্তু আমাদের মনে হয়েছে যে সারা বিশ্বে তার যা ব্যাপ্তি, তার যা পদচারণ, সেখানে সকাল 9টা থেকে রাত্রি 10টা একটানা অনুষ্ঠান করতে হবে। 20টা মাইক, 6টা বক্স দিলে মানুষ বুঝবে এত ব্যাপ্তি কেন। ইয়াং ছেলেমেয়েরা তো জানে না, তারা তো বুঝতেই পারছে না। তারা এসে ছবিটা তুলে নিয়ে যায়। আমরা কিছু ছবির প্রদর্শনীকেরই তথ্যচিত্র চালাই। এগুলো দেখে তারা অনুপ্রাণিত হয় এবং হয়েছে। আমাকে অনেকে এসে জিজ্ঞাসাও করেন এবং ছবিগুলো নিয়ে গিয়ে তার ব্যাপ্তি জানার চেষ্টা করে। আমাদের উদ্দেশ্য যে রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতার জন্য কি করে গেছেন, তারা না হলে ভারত আজও স্বাধীন হতো না। কিন্তু তাদের মুছে দেওয়া হয়েছে, বেঙ্গল পাঞ্জাবকে মুছে দেওয়া হয়েছে। এখান থেকে প্রতিটি দেশবাসী, প্রতিটি বাংলা পাঞ্জাবের মানুষের দায় এবং দায়িত্ব যে না, নিজেকে তুলে ধরুন। আপনাদের কিন্তু অনেক দূরে সরিয়ে, সেখান থেকেই আমাদের আপ্রাণ চেষ্টা। এই অনুষ্ঠান, এটা একটা সাধারণ কোনো অনুষ্ঠান না। যারা বোঝেন তারা সকলে আমাকে বলে এটা তো কোনো সাধারণ বিষয় না। নেতাজি সুভাষচন্দ্র বসু বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষকে স্বাধীনতার জন্য স্বপ্ন দেখেছিলেন এবং পরবর্তীকালে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। দেখুন, আমি নেতাজির কুকুর এবং সত্যব্রত সোম। আমার সত্য কথা বলা ওটা অভ্যেস আছে, জন্মগত। তাই প্রথমেই বলে নিচ্ছি, আমি নেতাজির কথা, সব কথাই প্রশংসা হলে তো আমার তো প্রাণটা ভরেই যাবে। কিন্তু আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বসু সৃষ্টি করেননি। প্রায় 23 লাখ সেনা, ভারতবর্ষের তদানীন্তন বুদ্ধিমান যে রাজনীতিবিদ ছিল, 7টা রাজ্যের স্বায়ত্তশাসন দিয়েছিল বলে এরা ইংরেজের সাথে বোঝাপড়ায় চলে গেছিল। নামগুলো পরিষ্কার বলে দিচ্ছি: মোহনদাস করমচাঁদ গান্ধী, গান্ধীজি যাকে বলা হয়, জওহরলাল নেহেরু, বলদেব সিং, বল্লভভাই প্যাটেল, কৃপালিনী। এরা এক বোঝাপড়ার রাজনীতিতে যায় আর এদের সাথে বিরোধ বেঁধে যায় বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল আর সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ, এরকম যারা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। মতবিরোধ কিন্তু তখন থেকেই তৈরি হয়। তা এই মতবিরোধ এমন পর্যায়ে পৌঁছয় যখন সব ক্ষেত্রেই ক্লাব বা রাজনৈতিক পলিটিক্যাল কোণঠাসা না করতে পারলে তারা তখন আরও বেশি সাহায্য নেয়। এরা বিদেশি শক্তির সেই সাহায্য নিয়ে এদের কোণঠাসা করতে গিয়ে নির্মমভাবে রাজপথে লাঠিপেটা করে মেরে ফেলা হয়েছে। যারা ভারত থেকে বেরিয়ে যেতে পেরেছে, নেতাজি রাসবিহারী বসু, তারা বেঁচে গেছেন। সেখানে গিয়ে তারা স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় রূপ হিসাবে সৈন্যবাহিনী নিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নে রাসবিহারী বসুই আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন। যে সৈন্যগুলো সিঙ্গাপুরে লড়তে গিয়ে ব্রিটিশ বাহিনীর সামনে পড়ে, তাতে দেখা যায় ভ্রাতৃহত্যা হতে চলেছে। মানে আমরা সৈন্যবাহিনী আজাদ হিন্দ ফৌজের, আমরাও ভারতীয়, আবার ইংরেজের যে সৈন্যবাহিনী তারাও ভারতীয়। তখন আজাদ হিন্দ বলে, তোমাদের সাথে যুদ্ধ করব না, তোমরা আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করে। এটা কিছুকাল আগে জাপানের একটা আক্রমণের জন্য, এটা আজাদ হিন্দ ফৌজের বিষয় ছিল না। জাপানের আচমকা আক্রমণে সিঙ্গাপুরে 1 সেকেন্ডে ব্রিটিশের যে পূর্বাঞ্চলীয় কী বলে ওটা, সৈন্যবাহিনী স্থাপনের জায়গা, সেটা উড়ে যায়।
তখন সেই সৈন্যবাহিনীকে নিয়ে যাওয়া হয় টোকিওতে 60,000। তাদের টোকিও সরকার কি করবে? দিনের পর দিন থাকা খাওয়ার ব্যবস্থা করবে? তা তো হয় না। তখন রাসবিহারী বসু বলেন যে এদেরকে সৈন্যবাহিনী দিয়ে তৈরি করা হোক, এদের নিয়ে, এবং যুদ্ধবিমান, কামান, মেশিনগান এগুলো আপনারা দিন, আমরা যুদ্ধে পরাজিত করে যখন সরকার গড়ব দিল্লিতে আপনাদের এই টাকা পয়সা মিটিয়ে দেবো। এক্ষেত্রে জাপান ভারতবর্ষের জন্য যা করেছে, তোশিকো বসু একজন জাপানি মহিলা, ক্যাপিটালিস্টের মেয়ে, যা করেছে পৃথিবীর ইতিহাসে, বিশ্বব্রহ্মাণ্ডের ইতিহাসে মানে সোনার অক্ষরে লেখা থাকা উচিত। কিন্তু কে তোশিকো বসু আমরা জানি না। এখান থেকেই আজাদ হিন্দ ফৌজের সৃষ্টি। পরে সেটা 21শে অক্টোবর 1943 রাসবিহারী বসু নেতাজিকে হ্যান্ড ওভার করে। ওনার তখন টিবি হয়ে গেছিলেন। নেতাজি সেই আজাদ হিন্দ ফৌজকে নিয়ে আরও ওটার ব্যাপ্তি ঘটায়, যেহেতু ওনার ব্যাপ্তিটা আরও বড় ছিল। সেখানে অর্থের সমাগম এবং অস্ত্রের সমাগম ঘটিয়ে আজাদ হিন্দ ফৌজকে 1 লক্ষের উপরে সেনাবাহিনীতে নিয়ে যায়। তাই সৃষ্টিকর্তা রাসবিহারী বসু, তাকে এগিয়ে নিয়ে গেছেন সুভাষচন্দ্র বসু। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানুষের মধ্যে দ্বিধা বিভক্ত থাকলেও অনেকে না জেনে অনেক সময় এক একটা ভাবধারায় ঢুকে পড়ে। অন্তত দয়া করে এই সত্যিটাকে জানবেন, পড়বেন। আমি বললেই তো হলো না। ইতিহাস বিকৃত ইতিহাস হয়েছে বলে সত্যিটা জানা যায় না, কিন্তু সত্যিটা জানুন, মানুষকে জানান, মত গড়ে তুলুন, তারপরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, সেই সময় আপোষের রাজনীতির পথ ছেড়ে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সাহসের সঙ্গে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন। এই বিষয়টা এইটাই ছোটবেলা থেকে আমাকে পাগল করে দিয়েছে। একজন মানুষ সম্ভ্রান্ত পরিবারের, যার তখনকার দিনে বছরে কোটি কোটি টাকা রোজগার কোনো ব্যাপারই ছিল না। উনি যে ফ্যামিলির, এবং এরা সারা পৃথিবীর মানে হাই স্ট্যান্ডার্ড রাজতন্ত্রের রাজরাজারা রানীরা বলুন আর হায়ার এডুকেটেড ফ্যামিলি বলুন, টোটাল ওয়ার্ল্ডে তাদের সাথে এদের ওঠা বসা, এবং ওই রকম সৌন্দর্য, ওই রূপ, ওই কান, ওই মুখ, ওই নাক, হ্যাঁ, দেখলে মনে হয় ভগবান এসে দাঁড়িয়ে আছে, চলাফেরা, তার হাসি। তা এইরকম একজন ব্যক্তিত্ব যখন ভারতবর্ষ ছেড়ে চলে গেছেন, গিয়ে সৈন্যবাহিনী নিয়ে আক্রমণে আসা, এটা কিন্তু এত সহজ না। আপনি আপনার পাড়া পরিবার দিয়ে বিচার করবেন, পাশের পাড়ায় গিয়ে আপনি সম্মান পাবেন। আর এখান থেকে 9,000 কিলোমিটার 14,000 কিলোমিটার দূরে গিয়ে সেইখানকার লিডারদের মন জুগিয়ে শ্রদ্ধা নিয়ে এরকম একটা সৈন্যবাহিনী গড়ে তোলা, তারপরে আক্রমণে আসা, ইম্পসিবল ম্যাটার ইন দ্য ওয়ার্ল্ড। ভাবার বাইরে কি করে সম্ভব? তিনি যে করে দেখিয়েছেন, তারপরে তিনি যুদ্ধে এগিয়ে এসছেন। এবং যুদ্ধাঙ্গনে আমাদের যে প্রথমে এগিয়ে যাওয়া, এটা কিন্তু ব্রিটিশকে সারা পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য একটা ইতিহাস। আরাকান পর্বতে ওরা যেভাবে হুড়মুড় করে আক্রমণে এগিয়ে গেছে, আর ওরাও পিছিয়েছে, আপনি যখন একটু বইয়ে পড়বেন বা আজকাল তো ফোন হয়ে গেছে, ফোনে দেখবেন না, চমকে উঠবেন যে কি করে সম্ভব। এবং আমাদের যে সৈন্যবাহিনীর আত্মত্যাগ, এটা ভাবার বাইরে। তারা যে কি কষ্ট করছে। আমরা আজকে স্বাধীন ভারতে পিৎজা বিরিয়ানি খাচ্ছি, ওরে বাবা জানো না তারা জঙ্গলের পাতা পোকা খেয়ে স্বাধীন করার জন্য দৌড়েছিল, হাসি মুখে কাঁদেনি। এইটুকু একটু স্মরণ করো। আপনাদের সকলকে জোরহাত করে বলছি, আজকের দিনে জনমত গড়ে তুলুন, 150 কোটি মানুষকে জানান বেঙ্গল পাঞ্জাব কি করেছে, আজাদ হিন্দ ফৌজ কী করেছে। তবে আমরা মৃত্যুর সময়ও শান্তি পাবো, তা না হলে মৃত্যুতেও শান্তি পাবো না। আপনি কত বছর ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গবেষণা করছেন? ক্লাস 2-এ যখন পড়তাম, আমার পাশে বসতো, আমি শিশুকন্যা সুতপা আইচ, ও ছিল মনিটর। ডাকাবুকো, মহিলারা ছোটোবেলা থেকে এরা ডাকাবুকো হয়। তা আমার ক্লাস টিচার ওকে আমার পাশে বসাতো, কারণটা আমরা জানি না, কেন শিশুকন্যা একদিকে, পুরুষ শিশু একদিকে। তা আমরা ওই ক্লাস 2-এ নেতাজির একটা ছোট্ট ইতিহাস, যেমন আমরা ছোট্ট ইতিহাস পড়েছিলাম। তা সেখানে দেখলাম ওনার রোমাঞ্চকর সেই আক্রমণের পর উনি বিমান দুর্ঘটনায় মারা গেছে। তা আমি এই বিমান দুর্ঘটনায় মারা গেছে, এটা থেকে আমার কষ্ট হতো। আমি বলতাম, সুতপা আমি পড়বো না, তুই পড়। ও মাঝে মধ্যে পড়ে শোনাতো। এই করতে করতে কবে 7 হয়েছি, কবে 10, কবে বাবা চলে গেলেন। কিন্তু নিজেকে নিয়ে সারা ভারতবর্ষে ঘুরেছি। সারা পশ্চিমবঙ্গের ওষুধের হোলসেলারের জায়গায়, আমি যেহেতু হোলসেল ব্যবসায় ছিলাম,
যখন যেখানে গেছি গলা ফাটিয়ে ওনার কথা বলেছি, বলতে 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 দেহে কবে যে একটা শক্তি এসেছে সে তো আপনাদের বলে বোঝাতে পারবো না। শুধু বলছি যে উনি কোনো সাধারণ মানুষ না, উনি ভগবান বিষ্ণুর অবতার। ওনাকে নিয়ে যে একটু চিন্তা করবে তার মধ্যে কিন্তু একটা আলাদা পাওয়ার জন্মাবে, যে পাওয়ারে আজকে ভারতবর্ষ জুড়ে আপনাদের নিউ ব্যারাকপুরের নাম কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। সামান্য একটু অনুষ্ঠান একদিনের সারা দেশের বেঙ্গলের বিভিন্ন প্রান্তে গেছে। রাজ্যসভা লোকসভায় রাসবিহারী বসুর জন্মদিন পালিত হয়, এটা খুব সম্মানের সাথে উচ্চারিত হচ্ছে। আপনাদের বেঙ্গলের সম্মান বাড়ছে, নিউ ব্যারাকপুরের সম্মান বাড়ছে, এবং বেঙ্গল পাঞ্জাব যে ভারতবর্ষের জন্য কিছু করেছে স্বাধীনতার সময়, কিছু না সবটা, সেই আন্দোলনটাকে সেদিন না আজ আবার পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। আপনারা সবাই নড়ে চড়ে বসুন, নিজেকে অপমান করবেন না, নিজের বাবা মাকে অসম্মান করবেন না। তারা মনে করুন না আপনার পরিবারের সদস্য, আপনার পিতামাতা, তাদের কথা বলুন এবং সারা বিশ্বকে জানান আমাদের সাথে কি খারাপ ব্যবহার হয়েছে। আজ আমরা ভিখারি পাঞ্জাব এবং বেঙ্গল সব দিয়ে, এটা তো ঠিক না। আন্দামানে পাঠানো হয়েছে, বাংলাদেশ বলে দেশ ভাগ হয়েছে, কিন্তু আমরা তো ভারত স্বাধীন করতে চেয়েছি, পৃথিবীতে সাম্রাজ্যবাদ শক্তি শেষ করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছি, অন্যায় তো কিছু করিনি। কিন্তু কেন আজকে আমাদের এত দুঃখ ভোগ করতে হবে? এই বিষয়টা সকলে মিলে নড়ে চড়ে বসুন, তা না হলে কিন্তু আমি যে শক্তিটা পাচ্ছি এই দুঃখ থেকে শক্তি পাচ্ছি, যে আমরা সব দিয়ে কেন আমরা ভিখারি, আমরা আজও যন্ত্রণা ভোগ করব। পার্লামেন্টে যারা এখন যাচ্ছে, অন্যান্য দিল্লি, বম্বে, গুজরাটকে এত হাইলাইটস করেছে, ইতিহাস দেখুন তো সত্যি ইতিহাস তারা কি করেছে আর বেঙ্গল পাঞ্জাব কি করেছে। আচ্ছা, আপনার এই বয়সেও আপনি কিভাবে এখনো পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গবেষণা করে চলেছেন, এই বিষয়ে আপনি একটু জানান দর্শকদের। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু কিছুক্ষণ আগে বললাম ভগবান বিষ্ণুর অবতার, এটা বুঝতে আমায় 64 বছর বয়সে আসতে হয়েছে। 62তে বুঝেছি যে উনি বিষ্ণুর অবতার। উনি হিমালয় মা কালীকে নিয়ে যে তপস্যা করছেন, কোনো সন্ন্যাসী ওই জায়গায় মার্গে পৌঁছতে পারবে না, ইম্পসিবল। এবং তার বলে ওনার যে এখন শক্তি, উনি যে জায়গায় আছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড উনি দেখতে পান, বিশ্বের সর্বত্র মানুষ আছে, শুধু পৃথিবীতে না। তারা কিন্তু পৃথিবীতে আসে, তারা যে উন্নত যান আবিষ্কার করেছে সেটা আমরা এখনও পারিনি। তারা এসে আমেরিকাকে প্রদক্ষিণ করে এবং আমেরিকার এই জুলুম তাদের ভালো লাগে না। তাই আমরা তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে রাখতে পারলো হিমালয়ের মাধ্যমে, পৃথিবী সায়েন্সের মাধ্যমে তা পারেনি। তাহলে নেতাজির ব্যাপ্তিটা বুঝুন যে সে কী, বিশ্ব ব্রহ্মাণ্ডতে সে তো যেখানে উন্নত সভ্যতা রয়েছে তার সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে। আমাকে যদি পাগল মনে হয়, কথাগুলো বুঝে নিন যে কথাগুলোর গভীরতা আছে। আপনারাও এটা নিয়ে চর্চা করুন। তাকে নিয়ে যখন রাত্রিবেলা একবার ধ্যানে বসি না, একটা অন্য শক্তি কাজ করে। আপনি করুন, দেখবেন বাবা লোকনাথ যেমন বলে গেছে, রণে জলে বনে যেখানেই বিপদে পড়ো আমাকে স্মরণ করবে, আমি পাশে থাকবো। নেতাজিও সেই শক্তির অধিকারী। আপনি শুধু বিছনায় রাত্রিবেলা বসে চোখটা বন্ধে 2 মিনিট ধ্যান করবেন, 10 মিনিট 20 মিনিট, 2 দিন বলছি না, 2 মিনিট ধ্যান করে দেখুন তো আপনার পাশে উনি থাকেন কিনা। বিপদে আপদে সব সময় থাকবেন। তার শক্তির জন্যই আজ 64 বছর বয়সে এখনও বেঙ্গল, আগামী দিনে ভারতবর্ষ আমায় ঘুরে বেড়াতে হবে তাকে নিয়ে প্রচার করতে। এটা তারই দেওয়া শক্তি, এছাড়া আর কিছু হতে। প্যারেন্টস তো অবশ্যই আছে, ঈশ্বর অবশ্যই আছেন। খবরে বিবর্তনের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু ভালো প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নগুলো কিন্তু অনেকে করতে পারে না, আপনি করলেন, এটা আপনার প্যারেন্টসের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, নেতাজির আশীর্বাদ। আপনারাও এগিয়ে চলুন, আপনাদেরও অনেক উন্নতি হোক, এটাই নেতাজি জন্মোৎসব কমিটির পক্ষ থেকে চাই এবং নেতাজির একজন কুকুর হিসাবেও চাই। আপনাদেরকে শোনালাম যিনি দীর্ঘ বছর ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গবেষণা করছেন, সেই সত্যব্রত সোমের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদেরকে শোনালাম। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।